ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। বাংলাদেশে এসে দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন ফিন অ্যালেন। কিউই মূল দল ঢাকায় আসে মঙ্গলবার। এর আগে ইংল্যান্ডে দ্য 100 টুর্নামেন্ট খেলে শুক্রবার ঢাকায় আসেন অ্যালেন এবং কলিন ডি গ্র্যান্ডহোম। এর 48 ঘন্টা পর টেস্টে করোনা শনাক্ত হন কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। যদিও ঢাকায় আসার আগে পরীক্ষাতে তিনি নেগেটিভ ছিলেন, সেই সাথে 2 ডোজ টিকাও নেওয়া ছিল তার। করোনার প্রাথমিক কিছু লক্ষণ থাকায় তাকে চিকিৎসা দিচ্ছে বিসিবি ও ক্রিকেট নিউজিল্যান্ডের ডাক্তাররা। বিসিবির ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছে কিউই দলের ম্যানেজার। তবে ফিন অ্যালেনের পরিবর্তে দলে কাউকে নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। ইন দ্য মিন টাইম এই হাই ভোল্টেজ নিউজটা বলার আগে যে বিষয়টা নিয়ে বলা উচিত ছিল, যেটা আমরা আসলে মিস করে গেছি, কিন্তু আসলে মূলত কোভিড পজিটিভ হয়েছেন ফিন অ্যালেন, সেটার গুরুত্ব বিবেচনা করে সেটাই আগে আমাদেরকে বলতে হচ্ছে। তবে মূলত যে বিষয়টি তা হচ্ছে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কোভিড প্রোটোকলটা অস্ট্রেলিয়ার মতো এত ব্যাপক ছিল না। বাণিজ্যিক বিমানে এসে তারা ব্যবহার করেছে বিমানবন্দরের ভেতরের অংশ। তবে দেশ ছাড়ার আগে এদেশের কন্ডিশনের চ্যালেঞ্জ নিয়ে সাফল্যের প্রত্যয় জানিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। যে দেশে একজন করোনা রোগী শনাক্তের পর পুরো দেশ লকডাউন দেয়, সে নিউজিল্যান্ডের এমন সময় বাংলাদেশ সফর আলাদা গুরুত্বের। ঠিক বেলা 12টায় ঢাকায় নামে টম ল্যাথামের নেতৃত্বে কিউই দল 13 ক্রিকেটারের সাথে 7 কোচিং স্টাফ। তবে অস্ট্রেলিয়ার মতো কোনো চার্টার প্লেনে না, তারা ব্যবহার করেছে বাণিজ্যিক বিমান। অজিরা প্লেন থেকে নেমেই বাসে উঠে গিয়েছিল হোটেলে, কিন্তু কিউইরা বিমানবন্দরের ভেতর দিয়েই বাইরে আসে। তবে ইমিগ্রেশনে ছিল বিশেষ ব্যবস্থা। একেবারে তরুণ আর অচেনা দল হলো এদেশ নিয়ে ক্রিকেটারদের বাড়তি আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বাসের জানালার ফাঁক দিয়ে ভিডিও করছিলেন অনেকেই। করোনার ভয় তো আছেই, তার থেকে বড় ভয় এদেশের কন্ডিশন। তবে স্পিনিং কন্ডিশনেই পাল্টা আঘাত করতে চান বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। উপমহাদেশের কন্ডিশন সবসময় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর জন্য কঠিন হয়। আমরা জানি ঘরের মাঠে তারা অনেক শক্তিশালী দল। আমাদের কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে। স্পিনার হিসেবে এটা আমার জন্য দারুণ এক সুযোগ, তবে বাড়তি দায়িত্ব আমাদের কাঁধেই নিতে হবে। নিউজিল্যান্ডের মতোই একই দিনে হোটেলে উঠেছে বাংলাদেশ দলও। সবারই 3 দিনের হোটেল কোয়ারেন্টাইন। এরপর করোনা টেস্টে সবার নেগেটিভ এলেই শুরু হবে মাঠের অনুশীলন। মাঠ আর মাঠের বাইরে 2 জায়গাতেই সমান চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের সামনে। মাঠে যেমন অস্ট্রেলিয়া সিরিজের সাফল্য ধরে রাখতে চাইবে টাইগাররা, ঠিক একই সাথে মাঠের বাইরে করোনা পরিস্থিতিতে ঠিকঠাক জৈব সুরক্ষা সমন্বয় পালন করাও বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হয়ে থাকবে, যেখানে বিসিবি চাইবে 2 জায়গাতে আরও একবার বাজিমাত করতে। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ বা সাবকন্টিনেন্টে আসার ব্যাপারে নিউজিল্যান্ড আশঙ্কা প্রকাশ করেছিল যে এখানে জঙ্গি হামলা বা তৎসংশ্লিষ্ট কারণের কারণে। তবে 2019 সালে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে যখন গিয়েছিল, সেখানে কি বাংলাদেশ উল্টো সন্ত্রাসী হামলার মধ্যে পড়েছিল। এক্স্যাক্টলি, অনেক নেতিবাচক ব্যাপারগুলো আছে, কিন্তু মাঠের বাইরে এমন নেতিবাচক ব্যাপার থাকলেও আমরা আশা করতে পারি যে মাঠের ফলটা ইতিবাচক হবে। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। নিউজিল্যান্ড বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক যেন এই প্রবাদেরই এক ব্যবহারিক রূপ। কোভিড প্রোটোকলের ব্যাপারে বরাবরই খুব সিরিয়াস নিউজিল্যান্ড। গেল 6 মাসে মাত্র একজন কোভিড রোগী শনাক্ত হওয়ার পর দেশটিতে জারি করা হয়েছে লেভেল 4-এর সতর্কতা। গেল মার্চে নিউজিল্যান্ড সফরের সময় কঠিন কোভিড প্রোটোকলে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হয়েছিল বাংলাদেশকে। 24শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড গিয়ে 11ই মার্চ প্রথম টিম প্র্যাকটিসের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তার মানে বোঝাই যায় কোভিড প্রোটোকলে তারা কতটুকু সতর্ক। তবে এবার বাংলাদেশে এসে যেন বাঘের ভয়েই রাত হয়েছে। কোভিড পজিটিভ হয়েছেন ইংল্যান্ড থেকে দ্য 100 খেলে আসা কিউই ক্রিকেটার ফিন অ্যালেন। অবশ্য বিসিবির তত্ত্বাবধানে বর্তমানে সর্বোচ্চ মানের চিকিৎসায় দেয়া হচ্ছে অ্যালেনকে। বিসিবির পেশাদারিত্বে বেশ খুশি নিউজিল্যান্ডও। একটা সময় জঙ্গি হামলার ভয় এবং অজুহাত দেখিয়ে বাংলাদেশের কাছে সর্বোচ্চ সিকিউরিটি প্রোটোকল দাবি করত নিউজিল্যান্ড। বিসিবির তরফ থেকে দেয়া হতো সর্বোচ্চ নিরাপত্তা, কিন্তু উল্টো বাংলাদেশকেই শান্তির দেশ নিউজিল্যান্ডে গিয়ে পড়তে হয়েছিল ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখে। 2019-এর 15ই মার্চ পবিত্র জুমার নামাজ পড়তে যাওয়ার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তামিম মুশফিকরা।
মাঠে নামার আগে অবশ্য আরও 2 বার কোভিড টেস্টের মুখোমুখি হতে হবে কিউইদের। সেই ফলাফলটা নেতিবাচক আসুক, মাঠের লড়াইটা ইতিবাচক হোক, সেটাই প্রত্যাশা। সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে হেনরি নিকোলস এয়ারপোর্ট ছাড়ার আগে তিনি গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি মূলত যে বিষয়টা বলেছেন যে বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে, এমন মন্তব্যই তিনি ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের বিপক্ষে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনের বিপক্ষেই কিন্তু সবচেয়ে বেশি লড়াই করতে হবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার কাছে যে বিপর্যয়টা দেখা গেছে, সেই বিপর্যয়টা থেকে তারা শিক্ষা নিয়েছেন। এক্স্যাক্টলি, এশিয়ান কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ এবং ব্ল্যাক ক্যাপদের জন্য। এই ব্যাপারেই কথা বলেছেন হেনরি নিকোলস, দেখে আসবো। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলের বেশিরভাগ ক্রিকেটারই নতুন, যাদের বেশিরভাগই নেই বিশ্বকাপ দলে। তাই এখানে বিশ্বকাপ প্রস্তুতি বলতে কিছু নেই ব্ল্যাক ক্যাপসদের। তারপরও দলটির নির্ভর থাকার সুযোগ নেই। তাদের সামনে যে বড় চ্যালেঞ্জ মিরপুরের উইকেট। ভালো একটি মৌসুম কাটালাম আমরা, বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ খেললাম, সিজনটাও শেষ হচ্ছে টি-20 বিশ্বকাপ দিয়ে। কম অভিজ্ঞতার জন্য বাংলাদেশ সফরটা বড় সুযোগ। দলটার অনেকেই উপমহাদেশে কোনো না কোনো পর্যায়ে ক্রিকেট খেলেছে। বেন সিয়ার্স আর কোল ম্যাকনির মতো ঘরোয়া পারফর্মারদের পাওয়াটা দারুণ। আর উপমহাদেশের কন্ডিশনে খেলা সবার জন্যই চ্যালেঞ্জের। আমরাও সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এমন কঠিন কন্ডিশনে অস্ট্রেলিয়ার ম্যাচ থেকে শিক্ষা নিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বাংলাদেশের স্পিনারদের মোকাবেলায় অনুশীলন করেছেন লিঙ্কন ও মাউন্ট মঙ্গানুয়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আমার মনে হয় অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান ছিল 130, আর নিউজিল্যান্ডে 180 রান হচ্ছে মানদণ্ড। তাই ব্যাটসম্যান হিসেবে মাথায় রাখতে হবে সেটা, এবং মনে রাখতে হয় এই কন্ডিশন বেশ কঠিন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। তার আগেই উইকেট নিয়ে চিন্তার ভাঁজ নিউজিল্যান্ডের কপালে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। এদিকে কোভিডের সঙ্গে লড়াইটা কিন্তু আমাদের দেশের মাটিতে অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রেও করতে হচ্ছে। বিশেষ করে করোনার কারণে পিছিয়ে যাচ্ছে চট্টগ্রামে এইচপি এবং এ দলের সিরিজ। কোভিড পজিটিভ হয়েছেন এ দলের আবু জায়েদ চৌধুরী রাহি। সম্প্রতি এ দলের 3 ক্রিকেটার করোনা পজিটিভ হন, তবে দ্বিতীয়বার পরীক্ষায় 2 জনের ফল নেগেটিভ আসলেও পজিটিভ থেকে যান পেসার আবু জায়েদ রাহি। করোনার ঝুঁকি থাকায় শেষ পর্যন্ত এইচপির সাথে এ দলের সিরিজ পেছাচ্ছে। চট্টগ্রামে 7 সপ্তাহের অনুশীলন ক্যাম্পে এইচপির দল এর অংশ হিসেবে বাংলাদেশ এ দলের সঙ্গে 3টি ওয়ানডে ও 4 দিনের ম্যাচ খেলার কথা ছিল এইচপি ইউনিটের। 2, 4 ও 6 সেপ্টেম্বর ওয়ানডে, এরপর 9 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল 4 দিনের ম্যাচ। ক্রিকেট থেকে এবারে ফুটবলের দিকে নজর রাখতে চাই। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব খেলতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে। বিপরীতে প্রতিপক্ষ ভারত সেরা মোহনবাগান, এএফসির প্রয়োজন ছিল ড্র। মালদ্বীপের মালেইতে এএফসি কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করে আসর থেকে বিদায় নেয় কিংস। সেই সাথে শেষ হয়ে যায় ক্লাব ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা দল হওয়ার বিপিএল চ্যাম্পিয়নদের স্বপ্ন। বাংলাদেশ চ্যাম্পিয়নদের চমৎকার একটা অ্যাটাক, সুশান্ত ত্রিপুরা। ডুয়ার ডাই এমন ম্যাচে কিংসের জয় দরকার হলেও মোহনবাগানের প্রয়োজন ছিল ড্র। এমন সমীকরণে মাঠে নেমে ব্রুজেন শিষ্যরা শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। মোহনবাগানের বক্সে ছিল তাদের একের পর এক ধারালো আক্রমণ। হাওয়ায় ভাসিয়ে এবং হেডে বলটাকে ক্লিয়ার করলেন। তারই সুফল মিলে 28 মিনিটে ডি বক্সের মধ্যে বল পেয়ে জোনাথন ফার্নান্দেজের পাওয়ার হিট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় ভারতীয় চ্যাম্পিয়নদের জালে। এগিয়ে থেকেও আক্রমণাত্মক ধারা বজায় ছিল কিংসের খেলায়। প্রথমার্ধের শেষ মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে। রেড কার্ড অফেন্স। 10 জনের দল নিয়ে কিংস লিড ধরে রেখেই লড়াই করলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেটি। 68 মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড ডেভিড উইলিয়াম। ম্যাচের বাকি সময় মোহনবাগানের রক্ষণে বারবার চিট ধরাচ্ছিলেন রাহুল বেসেরা, জোনাথনরা, কিন্তু শেষ পর্যন্ত আর গোলের দেখা না পাওয়ায় 1-1 গোলের ড্রতে সন্তুষ্ট থাকতে হয় বসুন্ধরাকে। এই ড্রতে এএফসি কাপের প্লে অফ নিশ্চিত মোহনবাগানের, আর আসর থেকে আক্ষেপ নিয়ে ফেরা কিংসের।
মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের জয়েন করাটা এটা কিন্তু একটা পজিটিভ সাইন এবং এই ট্রেডিশনটা গড়ে উঠেছে সেটা কিন্তু আমরা খুব ইতিবাচকভাবেই দেখছি। বিশেষ করে জামাল ভুঁইয়া এবং তারেক কাজীর পর বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন আরও 2 প্রবাসী ফুটবলার, যাদের নামটা রাহাবার ওয়াহেদ খান এবং তাহমিদ ইসলাম। কিরগিজস্তানে 3 জাতি টুর্নামেন্টের জন্য ঘোষিত 23 সদস্যের বাংলাদেশ দলে আছেন কানাডার রাহাবার এবং ফ্রান্সের তাহমিদ। ফরওয়ার্ড ও মধ্যমাঠে এই 2 বিদেশির অন্তর্ভুক্তিতে জাতীয় দলের শক্তি বাড়বে বলে বিশ্বাস কোচ জেমিডের। সেই সাথে স্মরণ করিয়ে দেন সাফ ফুটবলে ভালো করতে এই আসরে ভালো করার কোনো বিকল্প নেই। বাংলাদেশ দলে গোল স্কোরিংয়ে পুরনো সমস্যা সমাধানে দীর্ঘদিন থেকে নানা পরীক্ষায় ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। সহসাই এলিটা কিংসলেকে পাওয়া যাচ্ছে না দলে। নতুন ভরসার নাম এখন রাহাবার খানের উপর। 25 বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত খেলেন কানাডিয়ান 3য় বিভাগের দল নর্থ টরেন্টো নিট্রেসেতে। কিরগিজস্তানের 3 জাতি আসরের জন্য ঘোষণা করা বাংলাদেশ দলে আছেন আরেক প্রবাসী তাহমিদ ইসলাম। মাঝমাঠের এই ফুটবলারের বাস ফ্রান্সে, খেলেন দেশটির 3য় বিভাগের দল স্পোর্টিভ সিনতে আনাতে। রাহাবার তাহমিদদের অন্তর্ভুক্তিতে জাতীয় দলের শক্তি বাড়বে বলেই বিশ্বাস হেড কোচ জেমিডের। আমি বেশ কিছুদিন ধরে ওদের উপর নজর রেখেছি, ভিডিওগুলো পর্যবেক্ষণ করেছি। আমার কাছে ওদের বেশ স্কিলফুল মনে হয়েছে। ওদের একজন ফরওয়ার্ড লাইনে দারুণ খেলে, আরেকজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। আমার বিশ্বাস ওদের পেলে বাংলাদেশের স্কোরিং সমস্যা কিছুটা হলেও দূর হবে। 2 প্রবাসীকে সহ 3 জাতির টুর্নামেন্টের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, আতিকুজ্জামান, গোলরক্ষক মিতুল মার্মা। সেই সাথে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন রেজাউল করিমও। তবে ফিটনেস ইস্যুতে দলে জায়গা হয়নি জীবন ও বাদশার, আর ফর্মহীনতায় নেই সুমন রেজা। 3 জাতি এই টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। আমাদের মূল লক্ষ্য ওটাই। চ্যাম্পিয়ন হতে হলে এখানে ভালো করতে হবে। দলটাও এই পরিকল্পনা করে সাজানো হয়েছে। অনেকেরই সুযোগ হয়নি স্কোয়াডে, তবে যারা লিগে ভালো করেছে তাদেরই নেওয়া হয়েছে। আগামী 28 আগস্ট 3 জাতি টুর্নামেন্ট খেলতে কিরগিজস্তান যাবে বাংলাদেশ। সেখানেই দলের সাথে যুক্ত হবেন 2 প্রবাসী ও বসুন্ধরা কিংসের ফুটবলাররা। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। আচ্ছা, তুমি ব্যক্তিগতভাবে কি চাও, রোনাল্ডো আর মেসি একসঙ্গে খেলুক? অবশ্যই সব তারকারা যদি এক দলে থাকে তাহলে তো একটু এক্সাইটমেন্ট বেড়েই যায়। আবার এটাও সত্য কথা, সবাই একসাথে থাকলে অবশ্য খেলা জমবেও না। বিপক্ষে যদি কোনো ভালো মানে আর কি ভালো স্ট্রাইকার বা ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি না হয় তাহলে এক্সাইটমেন্টটা ওই দিক থেকেও কমে যাবে। বাট আমার কাছে মনে হচ্ছে দৃশ্যপটটা এই মুহূর্তে আমরা যা দেখছি, খুব সম্ভবত মেসি রোনাল্ডো একসঙ্গে খেলাটাও এটা আসলে কোনো অবাস্তব কোনো কিছু না। এই স্বপ্ন অনেকের পূরণ হতে পারে। তার পেছনে কারণ হচ্ছে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়ার দ্বার প্রান্তে কিলিয়ান এমবাপ্পে আবারও চুক্তি নবায়নের প্রস্তাব নাকচ করে দেয়। রিয়ালের সঙ্গে এমবাপ্পেকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে প্যারিসের এই ক্লাবটি, এমনটাই দাবি করেছে ফ্রান্স এবং স্পেনের কিছু গণমাধ্যম। তবে এমবাপ্পেকে ছাড়লে তার 7 নম্বর জার্সি CR7 এর গায়ে তুলে দিতে চায় পিএসজি। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার পর থেকেই তার উত্তরসূরি হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে পেতে চায় রিয়াল মাদ্রিদ। অবশেষে সেই মহেন্দ্র ক্ষণের খুব কাছে লস ব্ল্যাঙ্কোসরা। আগামী বছর চুক্তি শেষ হতে যাওয়া এমবাপ্পেকে ধরে রাখতে ষষ্ঠবারের মতো চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছে পিএসজি। ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের গণমাধ্যম বলছে 5 থেকে 6 বছরের নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল এমবাপ্পেকে। সুস্পষ্ট অর্থের পরিমাণ উল্লেখ না করলেও মেসি ও নেইমারের পর ক্লাবের 3য় সর্বোচ্চ বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিলিয়ানকে। কিন্তু ক্লাব ছাড়তে বদ্ধপরিকর এমবাপ্পে আবারও প্যারিসের ক্লাবটির প্রস্তাব নাকচ করেছে। এই মাসে শেষ হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল। স্প্যানিশ দৈনিকগুলো বলছে দ্রুতই এমবাপ্পের জন্য পিএসজির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপ জয়ী এই তারকার জন্য সর্বোচ্চ 170 মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত ফ্লোরেন্তিনো পেরেজের দল। এমবাপ্পে যদি চুক্তি নবায়ন না করে আর 31 আগস্টের মধ্যে তিনি অবিকৃত থাকেন, তাহলে জানুয়ারিতেই বিনামূল্যে পছন্দের ক্লাব বেছে নিতে পারবেন ফ্রান্সের এই তারকা। এমবাপ্পের রিয়াল মাদ্রিদ পাড়ি দিলে স্বপ্নের মেসি, নেইমার, এমবাপ্পে ত্রয়ীকে দেখা হবে না পিএসজি ভক্তদের। তবে দমে যাওয়ার পাত্র নয় প্যারিসের জায়ান্টরা। এমবাপ্পের 7 নম্বর জার্সিটা নাকি CR7 এর গায়ে তুলে দিতে চায় প্যারিস সেন্ট জার্মেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।
এখন আমরা কি জানিয়ে দেব? আরও কিছু স্পোর্টস আপডেট। এবার স্বর্ণের ব্যবসায় নামলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার প্রতিষ্ঠানের মাধ্যমে স্বর্ণ কেনার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। স্বর্ণের ব্যবসার জন্য বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কো নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন সাকিব। এরই মধ্যে বৈধভাবে স্বর্ণ বার এবং অলংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার দাবি করেছেন সাকিব নিজেই। ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক প্রয়োজনে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বর্ণ সরবরাহ করবে বুরাক কমোডিটিজ। ঢাকা, রংপুর ও কুমিল্লায় ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে সাকিবের প্রতিষ্ঠান। সম্প্রতি শেয়ার বাজারেও নেমেছেন সাকিব। বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে ব্রোকারেজ হাউসের অনুমোদন পেয়েছেন সাকিব। গোল্ড একটা জিনিস যেখানে বিনিয়োগ করে মানুষ কখনোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি শুনিনি। এই সেক্টরটা নিয়ে খুব বেশি একটা কাজ করা হয়নি এবং এখান থেকে প্রচুর পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব। আফগান ক্রিকেট বোর্ডের অনুরোধে স্থগিত হয়েছে পাকিস্তান আফগানিস্তান ওয়ানডে সিরিজ। সিরিজটির আয়োজক ছিল আফগানিস্তান, তবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 3 ম্যাচের এই সিরিজটি এবছর আর হচ্ছে না তা নিশ্চিত, তবে আগামী বছর সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলে জানিয়েছেন আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি। শ্রীলঙ্কায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এরই মধ্যে দেশটিতে 10 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আফগানিস্তানের চলমান পরিস্থিতি, সম্প্রচার জটিলতা বিবেচনা করে সিরিজটি স্থগিত করা হয়েছে। ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্ল্যাক ওয়াটার বা কালো পানি পান করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্ল্যাক ওয়াটারের বিশেষত্ব এটি প্রাকৃতিক কালো অ্যালকালাইন বা ক্ষার জাতীয় পানি, যা পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি শরীরের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। তাই এই পানি খেয়ে ফিট থাকেন কোহলি। এই পানিতে রয়েছে আরও কিছু গুণাগুণ, যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, ওজন নিয়ন্ত্রণে রাখা, এমনকি মানসিক অবসাদ কমাতেও সাহায্য করে। এই পানির দাম সাধারণ পানির বোতলের চেয়ে 200 গুণ বেশি। ব্রাদার্স ইউনিয়ন এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচের পর মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের বল বয় এবং খেলোয়াড়রা। এই কারণে নিষিদ্ধ করা হয়েছে ব্রাদার্সের খেলোয়াড় সমীর উল্লাহ সহ শেখ জামালের ফয়সাল আহমেদ এবং শাকিল আহমেদকে। দুই দলের বল বয়রাও জড়িত ছিলেন এই মারামারিতে। শেখ জামালের খেলোয়াড়দের মধ্যে ছিলেন মোহাম্মদ শাকিল, জাকির আহমেদ এবং ফয়সাল আহমেদ। এই অখেলোয়াড় সুলভ আচরণের জন্য এখনও কোনো সভা অনুষ্ঠিত না হলেও বাফুফে কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে ব্রাদার্স এবং শেখ জামালের খেলোয়াড়দের। সঙ্গে দুই ক্লাব থেকেই ঘটনার যথাযথ ব্যাখ্যা চেয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। নিষিদ্ধ হওয়া খেলোয়াড়দের মধ্যে আছেন শেখ জামালের মিডফিল্ডার ফয়সাল আহমেদ এবং ডিফেন্ডার শাকিল আহমেদ। ফলে এই দুইজনকে ছাড়াই আজকের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে একাদশ সাজিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্বে 3 ম্যাচের জন্য 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা, যেখানে প্রায় 2 বছর পর আর্জেন্টিনা দলে ফিরলেন পাওলো দিবালা। পিএসজিতে যাওয়ার পর প্রথম জাতীয় দলে ডাক পেলেন লিওনেল মেসি। আগামী 3 সেপ্টেম্বর ভেনেজুয়েলা, 6 সেপ্টেম্বর ব্রাজিল এবং 10 সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে সদ্য কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। কোপা আমেরিকা জয়ের পর আর মাঠে নামেনি আর্জেন্টিনার দল। চোটের কারণে দলে নেই মাউরো ইকার্দি। কোপা আমেরিকার দলে থাকলেও বিশ্বকাপ বাছাই পর্বে প্রাথমিক দলে জায়গা পাননি গোলরক্ষক আগাস্টন মার্চেসিন ও স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। বার্সেলোনাকে আরও শক্তিশালী করে জয়ের পথে এগিয়ে যেতে চেয়েছিলেন লিওনেল মেসি, যার পরিকল্পনায় মেসি বার্সেলোনা দলে ভিড়াতে চেয়েছিলেন আর্জেন্টাইন সতীর্থ ক্রিশ্চিয়ানো রোমেরোকে। বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা তো কখনো ভাবেননি মেসি, বরং কিভাবে দলকে শক্তিশালী করে জয় আনা যায় তারই পরিকল্পনা করছিলেন তিনি। তাই আর্জেন্টাইন সতীর্থ রোমেরোকে বার্সেলোনা নিতে নিজেই ফোন করেছিলেন রোমেরোকে। এইসব রোমেরো নিজেই জানিয়েছেন স্প্যানিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে। যদিও বার্সেলোনা না গিয়ে টটেনহামে পাড়ি জমিয়েছেন তিনি, কিন্তু মেসির বার্সেলোনা ছাড়াতে দুঃখ প্রকাশ করেন ক্রিশ্চিয়ান রোমেরো। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। গুড বাই।